হ্যালো ভিয়ার্স, আজকে আমরা এবিটি এর যে নতুন 2025 সালে যে কোশ্চেন টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 23 পেজের পেজ নম্বর 23 যেটা শুরু হচ্ছে, তার 5-এর দাগের অঙ্কটা দেখো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বলেছে। পাটিগণিতের অঙ্ক দুটো থাকবে, একটা করতে হবে। তো দুটো অঙ্ক এখানে আমরা করে দেখাচ্ছি। এবিসি যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে 20,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল। লাভের পরিমাণ 10,800 টাকা তাদের মধ্যে ভাগ করে দাও। ঠিক আছে, এটা কোশ্চেন আছে। তো এটাও আমরা কীভাবে করছি দেখো। প্রথমে আমরা যেটা দেয়া আছে সেই অনুসারে আমরা ধরছি যে ধরি সি দেয় এক্স টাকা। ঠিক আছে, সি দেয় এক্স টাকা, তাহলে বি কত দেবে না এক্স, মানে শেষ দিক থেকে শুরু করছি। বি দেবে কত এক্স প্লাস 20,000, কারণ বলা হয়েছে বিটা সি এর থেকে 20,000 টাকা বেশি দেয়। আবার এ কত বি এর থেকে 20,000 টাকা বেশি দেয়, তাহলে এক্স প্লাস 20,000 যুক্ত 20,000 মানে এক্স প্লাস 40,000 হলো। তাহলে এ দিচ্ছে কত এক্স প্লাস 40,000, বি দিচ্ছে এক্স প্লাস 20,000, আর সি দিচ্ছে এক্স টাকা। তাহলে মোট কত টাকা দিয়েছে তারা? 1,80,000। তাহলে শর্তানুসারে দেখো, শর্তানুসারে হবে, শর্তানুসারে এক্স প্লাস 40,000, এক্স প্লাস 40 মানে এটা এ দিচ্ছে, প্লাস এক্স প্লাস 20,000 মানে বি দিচ্ছে, প্লাস এক্স এটা মানে সি দিচ্ছে, সমান কত? 1,80,000 টাকা। এখান থেকে সমাধান করছি দেখো, এই যে এক্স প্লাস এক্স প্লাস এক্স, তিনটে এক্স মানে 3x, তাহলে 3x প্লাস 60,000, 3x প্লাস 60,000 মানে এই 40,000 20,000 60,000 সমান 1,80,000। এবার এই 60,000টাকে ডান দিকে পাঠাচ্ছি মাইনাস 60,000, তাহলে 3x সমান কত হবে না এই 1,80,000 মাইনাস 60,000, তাহলে এক্স সমান কত হবে না এটা বিয়োগ করলে হচ্ছে তোমার 1,20,000 বাই 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে 40,000। ঠিক আছে, 40,000 টাকা। তাহলে অতএব এর মূলধন হবে 40,000 যুক্ত 40,000, মানে এক্স প্লাস 40,000 ছিল, তাহলে হলো 80,000। ঠিক আছে, তাহলে এর মূলধন হলো 80,000 টাকা। এবার বি এর মূলধন কত হচ্ছে? বি এর মূলধন হবে 40,000 যুক্ত 20,000 মানে 60,000, আর সি এর মূলধন এক্স ধরেছিলাম 40,000 টাকা। তাহলে এ বি ও সি এর মূলধনের অনুপাত কত হবে না 80,000 ইজ টু 60,000 ইজ টু 40,000, তাহলে 8 ইজ টু 6 ইজ টু 4, শূন্যগুলো কাটছে, আবার 2 দিয়ে কাটলে 4 ইজ টু 3 ইজ টু 2, তাহলে মোট ভাগ কত হচ্ছে 4 প্লাস 3 প্লাস 2 মানে 9। মোট লাভটা লিখবো 10,800 টাকা। তাহলে তো এর লাভ কত হবে না 10,800 ইন্টু 4-এর 9 মানে 9 ভাগের 4 ভাগ। হ্যাঁ, 9 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে 9 দিকে 9 বারো 108, দুটো শূন্য বসে গেল, 4 বারো 48, তাহলে 4,800 টাকা পাচ্ছে। বি কত পাচ্ছে না এই 10,800 ইন্টু 3/9, তাহলে 9 বারো 108, এটাও দুটো শূন্য বসলো, 3 বারো 36, 3,600 টাকা। আর সি এর লাভ কত হবে 10,800 ইন্টু 2/9, 2,400 টাকা আসছে, 2,400 টাকা। ঠিক আছে, এর পরের কোশ্চেন দেখো, 5-এর দাগে 2-এর কোশ্চেনটা, পাটিগণিতের দ্বিতীয় কোশ্চেন। বলা হয়েছে চক্রবৃদ্ধি হারে কোনো মূলধন 1 বছরে 6,600 টাকা এবং 3 বছরে 7,986 টাকা হয়। চক্রবৃদ্ধি হারে কোনো মূলধন 1 বছরে 6,600 টাকা এবং 3 বছরে 7,986 টাকা হয়, তবে মূলধন ও সুদের হার কত নির্ণয় করো। ঠিক আছে, তো এটা কীভাবে করছি দেখো। ধরি মূলধন হচ্ছে পি টাকা, সুদের হার হচ্ছে R%, এই দুটো ধরে নিলাম। তাহলে প্রথমে দেখো সূত্রটা কি, আমরা জানি যে সুদ আসল সমান কী হয়, পি ইন্টু 1 প্লাস R/100 হয়। ঠিক আছে, এই সূত্রটা লিখতে পারো, তোমরা এখানে লিখে দিতে পারো যে এ সমান পি ইন্টু 1 প্লাস R/100 ঠিক আছে, এখানে এ মানে হচ্ছে সুদ আসল, পি মানে হচ্ছে আসল, আর মানে হচ্ছে সুদের হার, এর মানে হচ্ছে সময়। তাহলে 1 বছরে বলেছে, তাহলে পি ইন্টু 1 প্লাস R/100 সমান দেওয়া আছে কত, সুদ আসলে 6,600 টাকা, 1 নম্বর সমীকরণ দিলাম। তারপরে পি ইন্টু 1 প্লাস R/100 তার হোল কিউ মানে 3 বছরে কত হয় 7,986 টাকা, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এইবার কী করছি না 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে ভাগ করছি। দেখো ওপরে এটা লিখেছি পি ইন্টু 1 প্লাস R/100 তার হোল কিউ, আর নিচে পি ইন্টু 1 প্লাস R/100। তাহলে ডান দিকটা একই হবে, 7,986 উপরে থাকবে, নিচে 6,600। এবার কাটাটি করছি দেখো, প্রথমে 6 দিকে 6 11 66, দুটো শূন্য বসলো, 6 13 78, 1 থাকে 6 3 18, 6 1 6। এবার 11 দিয়ে কাটছি, 11 কে 11, 11 2 22, আবার 11 কে 11, এটা 11 1 11, দুটো শূন্য বসে গেল। তা আর এদিকে বাঁ দিকে দেখো, এই যে রাশিটা এই দুটোতেই একই রাশি আছে, এখানে হোল কিউ আছে, এখানে শুধু পাওয়ারটা 1 আছে, তার মানে ভাগ করলে কি পাওয়ারটা বিয়োগ হয়, তার মানে থাকবে কত 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার থাকবে। পরের পাতায় যাচ্ছি, 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 121/100 হলো। এবার এটা কার বর্গ, কেন বর্গ করছি না, এদিকে বর্গ আছে যেহেতু, 11 বর্গ হচ্ছে 121, আর 10 বর্গ 100, তাহলে 11/10 তার হোল স্কোয়ার তুলে দিলাম। তাহলে 1 প্লাস R/100 সমান কত হচ্ছে 11/10,
তাহলে r/100 কত হবে 11/10 মাইনাস এই প্লাস একটা দিকে মাইনাস এক হলো, এটা বিয়োগ করলাম, বিয়োগ করে আসতে থাকো, উপরে আসবে 1 আর নিচে এই নিচের সঙ্গে নিচে কাটছে শূন্যটা, একটা শূন্য কেটে গেলো বাইরে, তাহলে r/10 সমান কত 1 হচ্ছে, কোনাকুনি করলে r সমান 10, বুঝতে পারলে একটা স্টেপ জাম্প করা আছে এখান থেকে। এইবার তাহলে সুদের হারটা পেয়ে গেলাম 10%। এবার 1 নং সমীকরণ থেকে পাচ্ছি কি 1 নং সমীকরণে ছিল কত p × 1 প্লাস r/100 সমান 6600 ছিল, আরের জায়গায় 10 বসালাম, এই শূন্য শূন্য কাটছে, তাহলে p × 1 প্লাস 1/10 মানে 10 একে 10 11/10 হচ্ছে সমান 6600, অতএব p সমান হবে 6600 × 10/11, এটা উল্টে যাচ্ছে ওইদিকে গেলে, তাহলে হলো কত 6000 টাকা। তাহলে মূলধন হচ্ছে 6000 টাকা আর সুদের হার হচ্ছে 10%, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো, পরের কোশ্চেন 6 দাগের যে কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে প্রথম কোশ্চেনটা x² প্লাস p মাইনাস 3x প্লাস p সমান 0 সমীকরণে বীজগুলি বাস্তব ও সমান হলে সমাধান না করে প্রমাণ করো p এর মান 1 ও 9 হবে, সমাধান না করে, ঠিক আছে। তো এখানে আমরা নিরূপক বার করছি, এই সমীকরণটাকে লিখেছি x² মাইনাস a প্লাস p মাইনাস 3 × x প্লাস সমীকরণ লিখেছি। নিরূপকের সূত্র কি না b² মাইনাস 4ac, এখানে এ বি সি মানে কি, এ হচ্ছে x² সহগ, বি হচ্ছে x এর সহগ আর সি হচ্ছে x বর্জিত পদটা। তাহলে b² মানে 4ac মানে b মানে হচ্ছে p মাইনাস 3 দ্য হোল স্কোয়ার মাইনাস 4 × a মানে 1 আর c মানে হচ্ছে p, তাহলে আসছে কত p² মাইনাস এটাকে a মাইনাস p দ্য হোল সূত্রে ভাঙছি, a² মাইনাস 2ab মানে 2 × 3 2 × p × 3 মানে 6p হবে, আর 3 এর বর্গ কত 9, আর এটা হচ্ছে 4 × p মানে 4p, তাহলে p² মাইনাস 6p মাইনাস 4p কত মাইনাস 10p প্লাস 9, এটাকে মিল টার্ম করছি, দেখো মিল টার্ম করলে কত হচ্ছে না p² মাইনাস 9p মাইনাস 1p প্লাস 9, এই দুটো p কমন নিলাম, আর এখানে দেখো দ্বিতীয়টা থেকে 1 কমন নিচ্ছি -1, তার কত p মাইনাস 9, এবার p মাইনাস 9 কমন যাচ্ছে, তাহলে p মাইনাস 9 আর ইন্টু p মাইনাস 1, এটা হচ্ছে নিরূপকটা। আবার শর্তটা কি বলেছে বীজদ্বয় বাস্তব সমান হবে, তাহলে বাস্তব সমান হলে কি হয় না নিরূপকটা শূন্য হয়, তাই তো। তাহলে নিরূপকটা শূন্য করেছি, দেখো এখানে এটা নিরূপকটা যেটা বেরিয়েছে শর্তানুসারে নিরূপক সমান শূন্য, অতএব p মাইনাস 9 ইন্টু p মাইনাস 1 = 0, তাহলে হয় p মাইনাস 9 সমান 0, তাহলে তখন কী হবে pটা 9, অথবা p মাইনাস 1 সমান 0, p সমান হবে 1, ঠিক আছে। তাহলে p এর মানটা 1 ও 9 হলো। তারপরে যে সমীকরণটা যে অঙ্কটা বলেছে দেখো 6 দাগের 2 বলেছে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের ক্ষেত্রে যদি 2b² সমান 9ac হয় তবে প্রমাণ করে যে একটি বীজ অপরটি দ্বিগুণ। এটা কীভাবে করবে দেখো, এটা প্রথমে সমীকরণটা লিখেছি, হ্যাঁ, দিয়ে সমীকরণের বীজ দুটো ধরি, বীজ দুটি হচ্ছে আলফা বিটা, তাহলে আমরা জানি বীজদ্বয়ের যোগফলের সূত্র কি -b/a লিখেছি, আর বীজদ্বয়ের গুণফল c/a লিখেছি এখানে। এবার এই সমীকরণটাকে দুদিকে বড় করছি, ঠিক আছে, উভয় পক্ষে বড় করে পাশে লিখতে পারো, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল হবে না মাইনাসের বর্গ প্লাস হয়ে গেল আর b² হলো। এইবার আলফা প্লাস বিটা স্কোয়ার সমান 2 দিয়ে উপর নিচে গুণ করেছি, কেন করলাম না একটা দেওয়া আছে আমাকে একটা যে 2b² সমান 9ac, তো 2b² করার জন্য 2 দিয়ে উপরে গুণ করেছি, নিচে গুণ করেছি, 2b² জায়গায় 9ac বসিয়ে দিলাম আর নিচে 2a², তাহলে দেখো একটা a কাটছে, থাকছে উপরে 9c আর নিচে 2a, হ্যাঁ। এইবার c/a, এখানে তাহলে c/a চলে আসছে, c/a এর মানটা আমরা এখানে পেয়েছি, c/a মানে আলফা বিটা, তাহলে এখানে আলফা বিটা বসিয়ে দিচ্ছি, দেখো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার বাঁ দিকে আছে 9/2 ইন্টু c/a এর জায়গায় আলফা বিটা বসিয়ে দিলাম, এখানে লিখে দেবে যেহেতু c/a সমান আলফা বিটা, ঠিক আছে, এগুলো পাশে মেনশন করে দেবে। এইবার আলফা এটাকে a প্লাস বি হোল সূত্র ভাঙছি, a² প্লাস 2ab প্লাস b² সমান 9 আলফা বিটা বাই 2, কোনাকুনি গুণ করছি, দেখো 2 আলফা স্কোয়ার প্লাস 4 আলফা বিটা প্লাস 2 বিটা স্কোয়ার ইকুয়াল টু 9 আলফা বিটা। আবার বাঁ দিকে সব নিয়ে আসছি এইটাকে, তাহলে কি হচ্ছে না 4 আলফা বিটা আর -9 আলফা বিটা মানে -5 আলফা বিটা হবে, এখানে 2 আলফা স্কোয়ার আছে 2 বিটা স্কোয়ার আছে, এটা মিল টার্ম করছি, আবার দেখো 2 2 4কে ভেঙে 5 আনতে হবে -4 -1, তাহলে এটা 2 আলফা স্কোয়ার -4 আলফা বিটা মাইনাস আলফা বিটা, এটা এই দুটোতে কী কমন যাচ্ছে 2 আলফা, আর এখান থেকে কমন যাবে মাইনাস বিটা কমন যাবে, তো কমন নিয়ে দেখো এখানে হয়েছে এটা 2 আলফা কমন নিয়ে আলফা মাইনাস 2 বিটা মাইনাস বিটা ইন্টু আলফা মাইনাস 2 বিটা সমান 0, এবার এই পার্টটা কমন যাচ্ছে, পরে থাকছে 2 আলফা মাইনাস বিটা, এবার দুটো রাশি গুণফল 0, অতএব হয় এটা 0 অথবা এটা 0, এটা যখন 0 হচ্ছে আলফা সমান 2 বিটা আসছে, তার মানে একটা বীজ আলফাটা হচ্ছে বিটার দ্বিগুণ। আবার এখান থেকে দেখো 2 বিটা সমান 2 আলফা মাইনাস বিটা সমান 0, তাহলে 2 আলফা সমান বিটা, এখানে কি আলফাটা হচ্ছে বিটাটা হচ্ছে আলফার দ্বিগুণ, তাহলে দুটো ক্ষেত্রেই এটা শর্তটা সিদ্ধ হচ্ছে যে একটি বীজ অপরটি দ্বিগুণ, তাহলে প্রমাণিত হয়ে গেল। এইবার 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন বলছে যদি এটা ভুল আছে কোশ্চেনটা, এটা হবে a সমান √2 + 1, ঠিক আছে, a সমান √2 + 1, b সমান √2 - 1, তবে এর মান কত হবে, তাহলে a সমান √2 + 1 আমরা এখানে লিখেছি কোশ্চেনে খাতাতে,
এ সমান রুট টু প্লাস ওয়ান, বি সমান রুট টু মাইনাস ওয়ান। এবার এখান থেকে এ প্লাস বি বার করে নেবে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, রুট টু প্লাস রুট টু মানে টু রুট টু হলো। আর এ বি মানে কত হবে, এ আর বি এর গুণফল রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান, মানে স্কোয়ার মানে বিস্কুট সূত্র, রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, দুই মাইনাস এক মানে এক হলো। ঠিক আছে, এইবার যেটা বার করতে বলে সেটা লিখলাম, এটা লসও করছি, দেখো এ প্লাস ওয়ান ইন্টু বি প্লাস ওয়ান, এখানে হবে বি প্লাস ওয়ান, এখানে হবে এ প্লাস ওয়ান, এটা সাজিয়ে নিচ্ছি এ প্লাস বি প্লাস টু, আর এটা হচ্ছে গুণ করছি, এটা এ ইন্টু বি মানে এ বি, এ ইন্টু এক মানে এ, বি ইন্টু এক মানে বি, আর এক ইন্টু এক মানে এক হলো। এইবার এ প্লাস বি এর জায়গায় আমরা মানগুলো বসাচ্ছি, এ প্লাস বি এর মানটা হচ্ছে কত, টু রুট টু, আর এ বি মানটা হচ্ছে এক, এগুলো বসাচ্ছি। দেখো তাহলে এ প্লাস বি এর জায়গায় টু রুট টু বসিয়েছি, এখানে দুইটা আছে, এটা এ বির জায়গায় এক বসালাম, এ প্লাস বি এর জায়গায় টু রুট টু বসিয়েছি, আর এখানে এক আছে, তাহলে উপরে হচ্ছে টু রুট টু প্লাস টু, এখানে দেখো এই যে এক প্লাস এক মানে কত হবে, দুই হবে, হ্যাঁ, আর এই টু রুট টু আছে, টু রুটটা আগে লিখেছি, টু রুট টু প্লাস টু, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, অথবা এক হলো, উত্তর হলো এক। ঠিক আছে, এরপর সাতের দাগে দুইয়ের অঙ্কটা দেখো, বলেছে যদি এক্স কিউ মাইনাস ওয়ান বাই ওয়াই কিউ প্রপোর্শনাল টু এক্স কিউ প্লাস ওয়ান বাই ওয়াই কিউ, এটা ভেদের অঙ্ক হয়, তবে প্রমাণ করো যে এক্স ইন্টু ওয়াই একটি ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, এটা কীভাবে করছি দেখো, ভেদের অঙ্ক, এটা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখেছি। এবার আমরা জানি ভেদে যদি এই ভেদের চিহ্নটা তুলতে গিয়ে সমান করতে গেলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হবে। এটা কে ধরেছি, কে দিয়ে গুণ করেছি, সমান কে লিখলাম, কেটাকে অবশ্যই লিখবে যে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এইবার এইটাকে এই পার্টটাকে এইদিকে বাঁ দিকে নামিয়ে দিচ্ছি, ডিভাইড করে দিলাম, তাহলে কী হলো, এই যে রাশিটা এসে এবারে যোগ ভাগ করছি, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, পাশে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তো কী হচ্ছে না, আমরা কী করেছি, লব প্লাস হর করেছি, লব প্লাস হর বাই লব মাইনাস হর। এই তাহলে লব প্লাস হর, হর মানে কত, এক আছে, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ওপরে দেখো ওয়ান বাই ওয়াই কিউ মাইনাস ওয়ান বাই ওয়াই কিউ প্লাস ওয়ান বাই কিউ কেটে গেলো, এখানে এক্স কিউ মাইনাস এক্স কিউ কাটছে, তাহলে ওপরে থাকছে টু এক্স কিউ, আর নিচে থাকছে মাইনাস টু বাই ওয়াই কিউ। আর এইদিকে একটা এই রাশিটা গোটা যেহেতু কে ধ্রুবক, আবার ওয়ানও ধ্রুবক, হ্যাঁ, ওয়ান তো এমনি ধ্রুবক, তাহলে এটাকে পি ধরে নিলাম। ঠিক আছে, পি সমান এত, তাহলে এটাকে ধ্রুবক। হ্যাঁ, এইবার এখানে কি পাচ্ছি, তাহলে এক্স কিউ বাই মাইনাস টু বাই এক্স, টু এক্স কিউ বাই, এটা দুটো দুই দিকে কেটে যাচ্ছে, তাহলে এই ওয়াই কিউটা যেহেতু এক স্টেপ নিচে আছে, এটা উপরে উঠে যাবে, তাহলে কী হবে, এক্স কিউ ওয়াই কিউ সমান এই মাইনাসটা এদিকে গুণ করে দিচ্ছি, মাইনাস পি, পি যদি ধ্রুবক হয় মাইনাস পিটা ধ্রুবক হবে, এটাকে আমরা এ কিউ ধরে নিচ্ছি। ঠিক আছে, মাইনাস পি সমান এ কিউ ধরে নিলাম, তাহলে কী হবে, এক্স ওয়াই সমান কত হবে, এ হবে ধ্রুবক, তাহলে এক্স ওয়াই সমান ধ্রুবক প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবার আটের দাগের একের অঙ্কটা দেখো, আটের দাগের এক বলেছে এক্স ইজ টু ওয়াই সমান এ প্লাস টু ইজ টু এ মাইনাস টু হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ইজ টু এ স্কোয়ার প্লাস ফোর। এটা খুব সহজ অঙ্ক, দেখো এক্স ইজ টু ওয়াই সমান এটা লিখেছি প্রথমে, দিয়ে আমরা জানি অনুপাতকে ভগ্নাংশের আকার লিখতে গেলে লেখা যায়, সেখানে কী হবে না, পূর্ব পদটা লবে থাকবে, উত্তর পদটা হরে থাকবে, এদিকে যেমন করবো এদিকে তেমনই করতে হবে, লব বাই হর। এবার কী করেছি, দুদিকে বর্গ করেছি, উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এ প্লাস টু দ্য হোল স্কোয়ার বাই এ মাইনাস টু দ্য হোল স্কোয়ার। এবার যোগ ভাগ প্রক্রিয়া করছি, ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, লিখে দেবে প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করছি। এখানে কী করেছি না, এখানে দেখো যেটা আমার দরকার সেটা করতে হবে, এখানে প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স লব মাইনাস হর করলাম, আর লব প্লাস হর, বাঁ দিকে যা করবো ডান দিকে তাই করতে হবে, লব মাইনাস হর লব প্লাস হর। ওপরে এর বাঁ দিকটা যা থাকবে, ডান দিকটা দেখো ওপরে সূত্র হচ্ছে ফোর এ বি সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস মানে ফোর এ বি, আর নিচে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। ঠিক আছে, এই দুটো সূত্র তোমার নিশ্চয়ই জানো, খুব ইম্পর্টেন্ট সূত্র, এই অনুপাতের অঙ্ক করতে হলে এই দুটোই বেশি লাগে, আর এ স্কোয়ার মানে বি স্কোয়ারটা লাগে। তো এখানে ফোর এ বি করেছি, আর এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে দেখো দুই দুই কাটছে। এইবার আবার সেই অনুপাতটা যেটা অনুপাত ছিল ভগ্নাংশ করেছিলাম সুবিধার জন্য, অঙ্কটা করার জন্য, এবার ভগ্নাংশটাকে আবার অনুপাতে করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কথা হবে ফোরে, ওপরে ফোরে ইজ টু কথা হবে স্কোয়ার ফোর, প্রমাণিত হয়ে গেলে, এটা প্রমাণ করতে বলেছে। নেক্সট কোশ্চেন দেখো, আটের দাগে দুই বলেছে এ প্লাস ওয়ান বাই বি সমান এক এবং বি প্লাস ওয়ান বাই সি সমান এক হলে প্রমাণ করো সি প্লাস ওয়ান বাই ইকুয়াল টু এক। খুব সহজে অঙ্ক, সহজভাবে করা যাবে। প্রথমটাকে 1 নম্বর দিচ্ছি, দ্বিতীয়টাকে দেওয়া আছে 2 নম্বর, এ দুটো প্রদত্ত মানে দেওয়া আছে। 2 নং সমীকরণ থেকে আমরা বিটা বার করছি, কেন বার করছি না, বিতে দুটোই বি আছে কমন, আর আমাকে যেটা লাস্টে বার করতে হবে সেটা এর সঙ্গে সি এর সম্পর্ক, হ্যাঁ, তাহলে বিটাকে আমাকে কমিট করতে হবে, সেই জন্য এই 2 নম্বর সমীকরণ থেকে 2 নং সমীকরণ থেকে বিটাকে বার করে নিচ্ছি। বি সমান কত হবে 1 মাইনাস 1 বাই সি, প্লাসটা দেখলে মাইনাস হবে, এবার লসও করলে কত হবে সি মাইনাস 1 বাই সি। এবার এই 1 নং সমীকরণে বি এর মানটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, বসে দেখো এ প্লাস 1 বাই বি ছিল, তাহলে বি এর জায়গায় সি মাইনাস 1 বাই সি, এটা পরের লাইনে উল্টে গেল,
সি বাই সি মাইনাস ওয়ান দিয়ে কী করেছি লসও করেছি সি মাইনাস ওয়ান লসও, তাহলে এর সঙ্গে এটা গুণ হবে এসি মাইনাস এ প্লাস সি ইজ ইকুয়াল টু ওয়ান, কোনাকুনি গুণ করেছি দেখো এসি মাইনাস এ প্লাস সি ইজ ইকুয়াল টু সি মাইনাস ওয়ান, দুদিকে সমান চিহ্ন সমান রাশি যদি থাকে তাহলে কেটে যাবে, সি সি কেটে গেল, তাহলে এসি প্লাস ওয়ান ওই ওয়ানটাকে মাইনাস ওয়ানটাকে দিয়ে নিয়ে এলাম আর মাইনাস এটাকে ওই দিকে পাঠিয়ে দিলাম। এবার প্রত্যেকটা পদকে এ দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এ কেটে গেলে সি থাকবে, এখানে ওয়ান বাই এ থাকবে ইজ ইকুয়াল টু ওয়ান, এটা প্রমাণ করতে বলেছে প্রমাণ হবে, ঠিক আছে। এবার 9 দাগে দেখো 9 দাগে কী আছে না উপপাদ্য আছে, এগুলো তোমরা বই পাবে, হ্যাঁ বই থেকে দেখে নেবে। 10 দাগে কী আছে সম্পাদ্য আছে, এগুলো তোমরা অভ্যাস করবে বই থেকে। 11 দাগের অঙ্কটা এটাও একটা সম্পাদ্য, ঠিক আছে, হ্যাঁ 9 দাগের হচ্ছে উপপাদ্য, 10 দাগের হচ্ছে এক্সট্রা উপপাদ্য, আর 11 দাগের হচ্ছে জ্যামিতি মানে অঙ্কন, ঠিক আছে, এটাও তোমরা বই থেকে করবে। আর 12 দাগের অঙ্কগুলো আমরা আবার করে দেখাচ্ছি এখানে। কোনো বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণটির রেডিয়ান এককে নির্ণয় করো। হ্যাঁ বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টে কোণের অনুপাত দেওয়া আছে আর প্রথম ও তৃতীয় কোণের রেডিয়ান মানটা বার করতে বলেছে। তো এটা আমরা কীভাবে করছি দেখো, এটা একটা ছবি আঁকবে, ছবিটা এঁকেছি দেখো ABCD একটা চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ যার পরপর 3টে কোণ আমি হচ্ছে A B আর C, তো A:B:C ধরে নিলাম 1:2:3। তো প্রথম আর তৃতীয় প্রথমে আছে এ আর তৃতীয় আছে সি, তাহলে A:C কত হবে 1:3। আবার আমরা জানি কি না একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোকে সম্পূরক হয়, তাহলে যেহেতু এ এবং সি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, হ্যাঁ তাহলে A + C কত হবে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। রেডিয়ান কেন নিলাম না রেডিয়ানের উত্তরে চেয়েছে পাই রেডিয়ান। তাহলে প্রথম কোণ অর্থাৎ এটা কত হবে, এটা হবে পাই ইন্টু মানে টোটাল কোণ হচ্ছে পাই, টোটাল সমষ্টি দুটো কোণের, তার মধ্যে এটা ভাগ কত 1 ভাগ, মোট কত ভাগ 1 + 3 মানে 4, তাহলে পাই ইন্টু 1/1 + 3 মানে 1/4 দিয়ে গুণ হবে, তার মানে কত হবে পাই/4 রেডিয়ান। আর সি কোণটা কত হবে পাই ইন্টু 3/4 মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ, হ্যাঁ অথবা পাই মাইনাস পাই/4 করলেও হবে, তাহলে পেয়ে গেলাম। পরের কোশ্চেন দেখো, এগুলো রেডিয়ান এককে বার করলাম। 12 দাগের দ্বিতীয় কোশ্চেনটা বলেছে x = a sec θ এবং y = b tan θ হলে প্রমাণ করো যে x² / a² - y² / b² = 1। এখানে দেখো x = a sec θ, তাহলে x/a কত হবে sec θ আর y/b কত হবে tan θ। এবার কি করেছি না যেটা বার করতে বলেছে সেটা লিখেছি বাঁ দিকটা। এখন এটা সমান কত হবে x/a তার হোল স্কয়ার - 1/b তার হোল স্কয়ার, মানটা বসিয়ে দিচ্ছি। x/a এর মানটা হচ্ছে sec θ, তাহলে sec cos θ হলো, y/b এর মানটা tan θ বসালে tan cos θ হলো, তাহলে sec cos θ - tan cos θ, এটা একটা অভেদ, এর মান হচ্ছে 1 আমরা জানি সবাই, তাহলে প্রমাণিত হয়ে গেল। পরের কোশ্চেন 13 দাগে 3 নম্বর 12 দাগে 3 নম্বর কোশ্চেন 9 cosec square θ প্লাস 4 cos square θ প্লাস 5/1 প্লাস tan square θ এর সংখ্যাগত মান কত হবে। দেখো খুব এটাও সহজ অঙ্ক, লিখেছি প্রথমে, তারপরে অঙ্কটা আরম্ভ হয়েছে cosec square θ উল্টো হচ্ছে কত সাইন, কোসেকটা উপরে উঠলে কি হবে সাইন হয়ে যাবে, তাহলে সাইন square θ হয়ে গেছে, এটা যেমন ছিল তেমন রয়েছে। এখানে 5/1 প্লাস tan square θ কি হয় sec square θ, এটা অভেদ একটা 1 প্লাস tan square θ সমান sec square θ, এই যে একটু আগে শিখেছি sec square θ মাইনাস tan square θ মানে 1, তাহলে 1 প্লাস tan square θ মানে tan square θ ওদিকে পাঠালে sec square θ হবে। এবার পর লাইনে কী করেছি না এই সেকটাকে ওপর তুলে কী হবে cos হবে, তাহলে 5 cos square θ, তাহলে 4 cos square θ প্লাস 5 cos square θ সদৃশ্য এই দুটো যোগ হয়েছে 9 cos square θ, তাহলে এখানে ছিল 9 sin square θ 9 cos square θ, 9টা কমন নিলে sin square θ প্লাস cos square θ, এটা মানে 1 একটা অভেদ আমরা জানি, তাহলে 9 × 1 মানে 9 হয়ে গেল। এইবার আসছি 13 দাগের কোশ্চেন। 13 দাগে দেখো সূর্যের উন্নতি কোণ বলেছে 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়, তাহলে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। হ্যাঁ সুন্দর অঙ্ক, দেখো ইম্পর্টেন্ট অঙ্ক। এবার ছবিটা আঁকবে এইভাবে যে এটা একটা স্তম্ভ, আমি ধরছি বিটা, তাহলে প্রথমে 45 ডিগ্রি কোণ ছিল, ছায়াটা ছিল বিসি, এবারে কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তখন ছায়াটা হচ্ছে কত বিটি, ছায়াটা বেড়ে যাচ্ছে, কতটা বাড়ছে না এই অংশটা 3CD অংশটা, ঠিক আছে, এটা বেড়েছে, তো আমাকে বার করতে হবে কত এবিটা, এগুলো সে লিখেছি দেখো লিখবে এভাবে চিত্রে ACB সমান 45 ডিগ্রি, AD B সমান কত 30 ডিগ্রি, CD সমান মানে এই ছায়াটা বেড়েছে এটা কত 60 মিটার, আর AB সমান হচ্ছে স্তম্ভের উচ্চতা, এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে মানে বার করতে হবে। এইবার সমকোণী ত্রিভুজ ABD হতে পাই, ABD, হ্যাঁ ABD ত্রিভুজ থেকে আমরা যদি ভূমি বাই লম্ব করি BD/AB, BD/AB ভূমি বাই লম্ব সমান কি cot θ মানে cot 30 হলো, তাহলে BD/AB সমান √3 cot 30 মানে √3, এটা 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। 2 নম্বরে দেখো সমকোণী ত্রিভুজ ABC, এই ABC সমকোণী ত্রিভুজের আমি যদি BC/AB করি মানে ভূমি বাই লম্ব সমান কি হবে cot 45, এটাই করেছি দেখো BC/AB সমান cot 45, cot 45 মান কত 1, তাহলে BC/AB সমান 1 হলো। এবার কি করেছি 1 থেকে 2 বিয়োগ করছি, হ্যাঁ 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই,
তাহলে একের বাঁ দিকে ছিল বিডি বাই এবি লিখেছি, আর 2-এর বাঁ দিকে ছিল বিসি বাই এবি লিখেছি, সমান ডান দিকে √3 এদিকে, আর এখানে 1√3 - 1। এবার দেখো এই দুটো লসাগু হচ্ছে কত, বিয়োগ করে লসাগু হবে এবি, তাহলে ওপরে হবে বিডি মাইনাস বিসি, ওপরে √3 - 1 এদিকে বাঁ দিকে ডান দিকে। এইবার দেখো বিডি মাইনাস বি, ছবিতে দেখো বিডি মাইনাস বিসি, বিডি মানে এতটা অংশ, আর বিসি মানে এটা, বিডি থেকে বিসি বাদ দিলে কত সিডি পড়ে থাকবে, এখানে লিখেছি সিডি, সিডি বাই এবি সমান √3 - 1। এবার সিডির মানটা আমরা পেয়েছি, আগে দেওয়া আছে 60, তাহলে 60 বাই এবি সমান √3 - 1, কোনাকুনি গুণ করছি, এবি ইন্টু √3 - 1 60, তাহলে এবি সমান কী হবে 60 বাই √3 - 1 করেছি, এবং সঙ্গে সঙ্গে এখানে কোঅর্ডিনেশন করার জন্য উপর নিচে √3 + 1 দিয়ে গুণ করেছি। তাহলে √3 + 1 দিয়ে গুণ করলে নিচে হচ্ছে a - b ইন্টু প্লাস বি মানে স্কোয়ার মানে স্কোয়ার সূত্র, আর ওপরে 60 ইন্টু √3 + 1 থাকলো। এইবার নিচের অংশটা যেটা স্কোয়ার মানে সূত্র করেছি, দেখো কত হবে √3 বর্গ 3 আর 1 বর্গ 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, 2 দিয়ে কাটলে 30 দুগুণে 60, 30 ইন্টু √3 + 1 এবি সমান। এটা অ্যান্সার লিখে দিলেই তোমরা নাম্বার পাবে। যদি √3 মান দেওয়া থাকে তাহলে √3 মানটা বসিয়ে দিতে পারো। তাহলে স্তম্ভটি উচ্চতা হলো 30 ইন্টু √3 + 1 মিটার। পরের কোশ্চেন দেখো, 13 2 কোশ্চেনটা, এখানে বলা হয়েছে যে একই সমতলে দুইটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে h1 ও h2 একক, h2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে h1 উচ্চতার স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং h1 উচ্চতার স্তম্ভের গোড়া থেকে h2 এর চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি। প্রমাণ করো h1² = 3h2²। খুব সুন্দর অঙ্ক। ছবি এঁকেছি দেখো, এটা একটা বড় ধরেছি h1 আর এটা h2। কেন বড় ধরলাম, এটা 60 ডিগ্রিটা এদিকে আছে, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। এইবার এখানে ছবিটা আঁকার পর এটা হচ্ছে প্রথম স্তম্ভ, এটা দ্বিতীয় স্তম্ভ। তো এখানে শর্তগুলো যেগুলো বলেছে যে h1 স্তম্ভের গোড়া থেকে এই স্তম্ভের দ্বিতীয় h2 স্তম্ভের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, সেই হিসেবে ছবিটা এঁকেছি। তোমরা ভালো করে দেখে নাও, ছবিটা আঁকবে, পেন্সিল দিয়ে ছবি আঁকার চেষ্টা করবে পরীক্ষার সময় সুন্দর করে। তাহলে সমকোণী ত্রিভুজ প্রথমে এবিসি থেকে পাচ্ছি কি, এবিসি থেকে আমরা পাচ্ছি এবি বাই বিসি মানে লম্ব বাই ভূমি কত হয়, tan থিটা হয়, তাহলে tan 60 হবে। তাহলে এবি বাই বিসি, এবির জায়গায় এইচ বসিয়ে দিলাম, h1 বাই বিসি সমান √3, ঠিক আছে। এবার বিসি সমান কত হবে, তাহলে এখান থেকে বিসিটা যদি ওপরে পাঠায় আর √3টা নিচে নামিয়ে দিই, তাহলে কি হবে, বিসি সমান h1 বাই √3 হবে, বিসি সমান h1 বাই √3। 1 নম্বর সমীকরণ দিলাম। কেন দিচ্ছি না, এখানে বিসিটা দুটো থেকেই নেবো, দুবার নেবো দুটো সমীকরণে, বিসিটাকে দিয়ে অমিট করে দেবো, ঠিক আছে। দেখো এরপরে করলে বুঝতে পারবে। সমকোণী ত্রিভুজ বিডিসি, এই দিকের সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যদি ওই করি একই মানে লম্ব বাই ভূমি মানে ডিসি বাই বিসি, দেখো লিখেছি ডিসি বাই বিসি সমান কত হবে, tan 45 ডিগ্রি হবে এখানে, তাহলে tan 45 ডিগ্রি হলো, tan 45 সমান কত 1, এখানে ডিসির মানটা h2 বসেছি। এই সেম আগে যেমন করলাম, বিসি সমান কত হবে, বিসিটা ওপরে যাচ্ছে একটা নিচে আসছে মানে বিসি সমান কত হবে h2, কোণাগুণি গুণ করলেও বিসি সমান কত h2 হচ্ছে, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে বিসি সমান এটা বেরিয়েছে, 2 নম্বর সমীকরণে বিসি সমান এটা বেরিয়েছে, তাহলে দুটোই বিসি। তাহলে অতএব 1 ও 2 থেকে পাই কি না, এইটা ডান দিকের সঙ্গে ডান দিকে সমান হবে, তাহলে h1 বাই √3 কোণ h2 হবে। এবার বর্গ করে দিচ্ছি, দুদিকে বর্গ করলে কী হবে, h1 বা h1² বাই √3 মানে √3 বর্গ 3 হবে, আর h2² দিয়ে কোণাকুণি গুণ করে দাও, তাহলে কোণাকুণি গুণ করে বর্গ অথবা বর্গ করে গুণ করে দিলে এটা চলে আসছে। তাহলে পেয়ে গেলাম কি h1² = 3h2² প্রমাণিত। ঠিক আছে, এই ভিডিওতে এই পর্যন্তই। পরে অন্য ভিডিওতে আমরা আরও টেস্ট পেপারে আরও পেজগুলো আলোচনা করব। সবাই চ্যানেলটাকে ফলো করবে, যাদের সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে দেখতে পাবে। সকলকে অশেষ ধন্যবাদ।